প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমাদেরকে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি একই সাথে জাতীয় ইউনিভার্সিটির সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারীকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি, যারা হলো এই মহৎ কাজের সঙ্গে যুক্ত আছেন এবং অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস চালু করেছেন। আমি তোমাদের মনোবিজ্ঞান বিষয়ে আলোচনা করতে যাব। মনোবিজ্ঞান বিষয়ের মধ্যে যে কোর্সটা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রত্যক্ষণ মতবাদ। প্রত্যক্ষণ মতবাদের আমরা এর আগে একটা ক্লাস করেছিলাম। আজকে আমার দ্বিতীয় ক্লাস। প্রথম চ্যাপ্টার থেকেই সাধারণ আমরা আলোচনা করব। আজকের মূল আলোচনার বিষয় হলো গভীরতা প্রত্যক্ষণ। তো মূল ক্লাসে যাওয়ার আগে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি প্রমথ চন্দ্র সরকার, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। নিচে আমার ইমেল আইডি দেওয়া আছে, তোমরা আমার সাথে ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করতে পারো। আমরা একবার দেখে নেই গত ক্লাসে আমরা কি কি শিখেছিলাম। আমরা জেনেছিলাম প্রত্যক্ষণের সংজ্ঞা, প্রত্যক্ষণের সুবিন্যস্তকরণ, প্রত্যক্ষণের উদ্দীপক উপাদান, প্রত্যক্ষণের জৈবিক উপাদান এবং প্রত্যক্ষণের প্রতীক ও পটভূমি। প্রত্যক্ষণের সংজ্ঞা কি শিখেছিলাম? আমরা যখন পারস্পরিক অবস্থা পরিবেশন সজাগ থেকে তখন তাকে প্রত্যক্ষণ বলেছিলাম। সুবিন্যস্তকরণ, যখন এলোমেলো উদ্দীপকগুলো আমাদের মস্তিষ্কে খুব ভালোভাবে উপস্থিত হয়, সেটাই ছিল প্রত্যক্ষণের সুবিন্যস্তকরণ। আর উদ্দীপক উপাদান, যে উদ্দীপক থেকে যে যে শর্তগুলো আমাদের মধ্যে আসে সেগুলোকে বলেছিলাম আমরা উদ্দীপক উপাদান। আর জৈবিক উপাদান, যেগুলো ব্যক্তি বা প্রাণীর ভিতর থেকে আসে, যেগুলো ব্যক্তিতে হলো পার্থক্য সৃষ্টি করে, সেগুলোই ছিল প্রত্যক্ষণের জৈবিক উপাদান। আর প্রতীক পটভূমি, যে একটা ছবির মেইন ফোকাস কোনটা এবং পিছনের ব্যাকগ্রাউন্ড কোনটা, ব্যাকগ্রাউন্ডকে বলছি আমরা পটভূমি, এবং মেইন যে ছবিটা যেমন আমি এখানে, সেটাকে বলছিলাম আমরা প্রতীক। এই বিষয়গুলো গতদিন আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা কি কি শিখবো সেটা জেনে নেই। আজকে আমাদের পাঠ্যসূচিতে আছে গভীরতা প্রত্যক্ষণ কি, কাকে বলে, এর মধ্যে একচক্ষুমূলক সংকেত এবং দ্বিচক্ষুমূলক সংকেত, প্রত্যক্ষণের অপরিবর্তনীয়তা বা স্থিরতা, ভ্রান্ত প্রত্যক্ষণ বা অধ্যাস, অলীক প্রত্যক্ষণ, এবং সর্বশেষ আমরা যে বিষয়টা জানবো সেটা অধ্যাস ও অলীক প্রত্যক্ষণের মধ্যে পার্থক্য। দেখো অধ্যাস কি, আমরা এটা এবার সংজ্ঞাটা জেনে নেই। অধ্যাস বা হলো ভুল প্রত্যক্ষণ। সংবোধনের ব্যাখ্যা যখন যথার্থ হয় না বা ভ্রান্ত হয় বা ত্রুটিপূর্ণ হয়, তখন তাকে বলবো আমরা অধ্যাস বা ভ্রান্ত প্রত্যক্ষণ। তোমরা ভাবতেছো সংবোধনের ব্যাখ্যা আবার কেমন করে ভ্রান্ত বা ত্রুটিপূর্ণ হয়, তাই না? দেখো এখানে একটা ব্যাপার বলি। তোমরা দেখো আমার ঠিক ছবির নিচে আমি পয়েন্টার দিয়ে দেখিয়ে নিচ্ছি। দেখো তো নিচের এই রেখাংশ, রেখা বড় না এই রেখা বড়? তোমরা অবশ্যই নিশ্চয়ই বলবে, স্যার এই যে বাম পাশের যেটা আছে সেটাই হলো বড়, না ডান পাশের যেটা আছে সেটা হলো ছোট, তাই না? কিন্তু সত্যিকার অর্থে তোমরা হলো দেখবা এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব এবং এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, মানে এই জায়গা থেকে এই জায়গায়, এই দুটোর দূরত্ব কিন্তু সবসময় সমান। এই ক্ষেত্রেও কিন্তু তাই। শুধুমাত্র এই বাঁকানো রেখার কারণে কি আমরা দেখতেছি যে এই অংশটা দেখতেছি আমরা কি বড় এবং এই অংশটাকে আমরা দেখতেছি ছোট। তাই ভ্রান্ত প্রত্যক্ষণের জন্য আমরা কিন্তু ইন্দ্রিয়কে দায়ী করতে পারি না। ইন্দ্রিয়ের সাথে কিন্তু এর কোনো সম্পর্ক নাই। তাহলে সম্পর্ক কোথাকার? সম্পর্ক হলো আমাদের মস্তিষ্কেই হলো ভ্রান্ত ব্যাখ্যা দিয়ে থাকে। এই ভ্রান্ত ব্যাখ্যার জন্যই আমরা এই অধ্যাসটা থেকে থাকি। আচ্ছা, সংক্ষেপে আমরা বলতে পারি কোনো বাস্তব উদ্দীপক ভ্রান্ত হয়ে প্রত্যক্ষণ করার নামই হলো অধ্যাস। দেখো অধ্যাসের আরো আমরা একটু সংজ্ঞা জেনে নেই, যে অধ্যাস কিন্তু এক ধরনের ভ্রান্ত প্রত্যক্ষণ। তার মানে আমরা যতই চেষ্টা করি না কেন আমরা কিন্তু ভুলভাবে দেখবই। যে কোনো কারো ক্ষেত্রে এটা হতে পারে এবং সবার ক্ষেত্রে হবেই, এটাই হলো স্বাভাবিক। যখন আমাদের সামনে কোনো বস্তু উপস্থিত আছে কিন্তু সঠিকভাবে প্রত্যক্ষণ না করে অন্যভাবে দেখি, তখন তাকে অধ্যাস বলা যায়। যখন তাহলে একটা জিনিস আমাদের সামনে থাকবে, যখন ওটা আমরা ঠিকভাবে দেখতে পারবো না, ভুলভাবে আমাদের সামনে আসবে, তখন সেটাকে আমরা বলবো অধ্যাস। তোমরা এটা খুব ভালোভাবে জানো। একটা
একটা বিখ্যাত অধ্যাসের নাম, সেটা হলো মূলালয়ার অধ্যাস। আমাদের প্র্যাকটিক্যাল আছে, এটা সবচেয়ে হলো আলোচিত, এবং মূলত এই ছবিটাই হলো মূলালয়ার অধ্যাসের এটা একটা ছবি। দেখো যে বিভিন্ন ধরনের অধ্যাস আছে, আমরা অধ্যাসগুলো হলো জেনে নেব এক এক করে। যেমন জ্যামিতিক অধ্যাস, গতি অধ্যাস, চান্দ্র অধ্যাস, জ্যামিতিক অধ্যাস এবং শারীরবৃত্তীয় অধ্যাস। জ্যামিতিক অধ্যাস দেখো যে জ্যামিতিক রেখা, কোণ ইত্যাদি বিষয়ের পরিমাপ সম্পর্কে নানা ধরনের চাক্ষুষ ভ্রান্তি দেখা দেয়, আর এই ধরনের ভ্রান্তিকে আমরা হলো বলছি জ্যামিতিক অধ্যাস। তো জ্যামিতিক অধ্যাস, মূলালয়ের অধ্যাস কিন্তু কি জ্যামিতিক অধ্যাস। যদি বলা হয় মূলালয়ের কোন ধরনের অধ্যাস, জ্যামিতিক অধ্যাস। দেখো তো এই যে এই রেখার সাথে কোন রেখার সাথে মিল, নীল রঙের না লাল রঙের? তোমরা অবশ্যই বলবো যে স্যার নীল রঙের। কিন্তু এই পাশের ছবিটাতে তাকিয়ে দেখো কি হয়েছে, এই কালো রংটা যদি আমরা সরাসরি যদি রেখা টেনে নেই, দেখে লাল যেটা রং আছে তার সাথে কিন্তু যুক্ত হয়ে যায়। অথচ দেখো এখানে কিন্তু আমরা ঘুণাক্ষরে করে বুঝতে পারি না যে এই কালো রেখাটার সাথে এই পাশে নীল নীল না লাল রঙের সাথে যুক্ত। আবার দেখো তো এই রেখাটুকু সাইজে বড় না এই রেখাটুকু সাইজে বড় না সমান? তোমাদের কাছে মনে হতে পারে যে এটা হলো বড়, এটা হলো বড়, এটা হলো ছোট, কিন্তু সত্যিকার অর্থে হলো যে এই দুটাই হলো সমান। তাহলে এই বাঁকানো বা হেলানো দুটা রেখার কারণে একই সমান দুটা রেখা আমরা কিন্তু ভুলভাবে দেখছি। এটাই আমাদের কিন্তু অধ্যাস। এই রেখাটা তোমরা আরো ভালো করে জানো। দেখো তো যে উলম্ব মানে খাড়া ভাবে যে রেখাটা আসছে সেটা বড়, না সমতলে যে রেখাটা আছে সেটা হলো বড় না সমান? আমরা নিশ্চয়ই ভাবতেছি যে যে রেখাটা দাঁড়ানো আছে, দাঁড় করানো আছে সেই রেখাটা হলো বড়, এবং যে রেখাটা হলো শুয়ে আছে সেই রেখাটা ছোট। কিন্তু সত্যিকার অর্থে এই সমতলে থাকা রেখাটা এবং লম্বভাবে থাকা দুটো রেখাই কিন্তু সমান। এরপরে আমরা জেনে নেই গতি অধ্যাস। যে গতি অধ্যাসের ক্ষেত্রে আমরা স্থির বস্তুকে গতিশীল বলে প্রত্যক্ষণ করে থাকি। স্থায়ী ঘটনা গতি অধ্যাসের অনেক অনেক বড় বড় উদাহরণ। যেমন বিভিন্ন উৎসবে আমরা দেখবো যে লাইট গুলো দূরে দূরে সরে যায়, জ্বলে ওঠে, নিভে ওঠে, বা অন্য কোনো কিছু হয়। এই যে এটা কিসের উপর ভিত্তি করে? গতি অধ্যাসের উপর ভিত্তি করে বিজ্ঞান কিন্তু এই কাজটা করেছে, আর আমরা কিন্তু এই লাইট গুলোর দিকে কিন্তু তাকিয়ে থাকি। দেখো নিচে একটা ছবি দেখো আছে, এই ছবিটা এই ছবিটা স্থির, কিন্তু সবসময় কিন্তু স্থির। কিন্তু দেখো ভালো করে যদি তুমি তাকিয়ে থাকো, তুমি ভালো করে তাকিয়ে দেখো, দেখো যে ছবিটা কিন্তু মুভমেন্ট করতেছে, সবসময় নড়ছে। সত্যিকার অর্থে কিন্তু ছবিটা মুভমেন্ট করে না। আমাদের চোখও কিন্তু মুভমেন্ট কিন্তু দেখে না, কিন্তু মস্তিষ্ক মনে করে যে এটা হলো মুভ করছে। গতি অধ্যাস এবার আমরা দেখি যে স্থায়ী ঘটনার বাস্তবিক পক্ষে বাতিগুলো স্থির, কিন্তু মনে হয় যে আলো দ্রুত গতিতে ছুটে চলছে। আবার চলন্ত গাড়িতে বসে থাকলে, দেখো আমরা রেলগাড়িতে অনেকেই চড়েছি, জানলা দিয়ে বাইরে তাকাতে আমরা বেশ পছন্দ করি। যখনই আমরা তাকাই দেখি যে ওই দূরের গাছপালা ঘর বাড়িগুলো মনে হয় ট্রেনের পিছনে হলো দৌড় মারছে। তাহলে এটা কেমন এরকম দেখায়? এটা হলো গতি অধ্যাস আছে বলেই অনেক দূরের বাড়ি ঘরগুলো কি করে ছুটে চলে, গাড়ির সাথে সাথে হলো দেখে ছুটে চলে। আর গাড়ির কাছাকাছি যে বাড়ি ঘরগুলো কি করে মনে হয় যে দ্রুত গাড়ির পিছন দিকে হলো চলে যাচ্ছে। এরপরে আমরা দেখে নিই হলো চান্দ্র অধ্যাস। দেখো যে দেখো তো যে কোন চারটা ছবিতে তোমরা তাকাও, কোন চারটা বড়? যেটা হলো মাটির কাছাকাছি যে চারটা ছিল সেটা হলো বড় লাগে, আর যখন আস্তে আস্তে মধ্য আকাশে চারটা উঠে যায় তখন কিন্তু আস্তে আস্তে ছোট লাগে। তাহলে এই যে অবস্থানের জন্য এই চাঁদ কোনো সময় ছোট দেখায়, কোনো সময় হলো বড় দেখায়, অথচ কিন্তু চাঁদ কিন্তু ছোট বড় কোনোভাবেই হয় না। তাহলে চান্দ্র অধ্যাসের কারণে আমরা মাটির কাছাকাছি চাঁদকে বড় দেখি এবং মধ্য আকাশের চাঁদকে আমরা কি ছোট দেখে থাকি। দেখো যে প্রাকৃতিক অধ্যাস, এক গ্লাস পানিতে যদি আমরা পয়সা রাখি, দেখবা কি মুদ্রাটা কিন্তু পানির নিচের তল থেকে কিছুটা উপরে ভেসে ওঠে। আবার মনে করো একটা গ্লাস, দেখো এই গ্লাসটাতে হলো একটা কি আছে, পেন্সিল আছে, অথবা তোমরা একটা বালতিতে একটা হলো কাঠি রাখতে পারো বা একটা লাঠি রাখতে পারো। তোমরা উপর থেকে দেখলে দেখবা যে
কাঠিটা বাঁকা দেখা যাচ্ছে, ঠিক এখানে দেখো যে পেন্সিলটা বাঁকা কিন্তু দেখা যাবে। অথবা আমরা গ্রামে যারা, তারা কিন্তু ছোটকালে মাছ মেরেছি বা এখনো হলো অনেকেই কিন্তু মাছ মারে। তোমরা কিন্তু যদি ওটাকে যদি মানে মারতে চাও বা কোনো কিছু দিয়ে যদি মারতে চাও, দেখবে যে পারবা না। তোমার যদি আগের থেকে অভিজ্ঞতা না থাকে, মাছকে কিন্তু ধরতে পারবা না। কারণ মাছের প্রতিবিম্ব যেটা আমাদের চোখে আসে, মাছটা কিন্তু ওই জায়গায় থাকে না। অবশ্যই, তার কারণ তোমরা জানো যে বায়ুতে যে আমাদের আলো রশ্মির কোণ এবং পানিতে যে আলো রশ্মির কোণ, সেটা কিন্তু একই মতো কিন্তু নয়। তাহলে এরকম হয় কেন? চোখের ভুল এরকম হয় কেন? এটা হলো প্রাকৃতিক অভ্যাসের কারণেই হয়ে থাকে। এবার শারীরবৃত্তীয় অভ্যাস, শারীরিক কিছু ঘটনার কারণে যে আমাদের যে অভ্যাসের সৃষ্টি হয়, তাকে আমরা বলি শারীরবৃত্তীয় অভ্যাস। শারীরিক কারণে কিন্তু এতে কিছু কিছু অভ্যাসের সৃষ্টি হতে পারে। যেমন তোমাদের বলি যে স্বাভাবিক অবস্থায় কি আমি চায়ে 1 চামচ চিনি খাই, কিন্তু কোনোদিন যদি আমি ধরলাম যে 2টা মিষ্টি আগে খেয়ে ফেললাম, তারপরে যদি আমাকে ওই 1 চামচ চিনি দিয়ে 1 কাপ চা দিয়ে যায়, দেখবা যে সেদিন মনে হবে যে চায়ে চিনি কম হয়েছে। তো দেখো যে কি আমি মানে 1 কাপ চায়ে 1 চামচ চিনি খেয়ে অভ্যস্ত, কিন্তু তারপরেও আগে মিষ্টি খাওয়ার কারণে 1 চামচ চিনি কিন্তু আমার কাছে কম মনে হলো। এটা হলো যে শারীরবৃত্তীয় কারণেই আমাদের মধ্যে এরকম হয়। আর এটাকেই বলা হয় শারীরবৃত্তীয় অভ্যাস। এরপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনায় আসি, সেটা হলো অলীক প্রত্যক্ষণ। এটা হলো মনোবিজ্ঞানে কেন সাধারণ মানুষের কাছে হলো অনেক বেশি একটা আলোচনার বিষয়বস্তু, যে অলীক প্রত্যক্ষণ বা মিথ্যা প্রত্যক্ষণ। দেখো, বাস্তবে কোনো উদ্দীপক নাই, অথচ তাকে প্রত্যক্ষণ করা হয়। বাস্তবে কোনো কিছু নাই, এর আগে কিন্তু বাস্তবে কিছু ছিল, অভ্যাসের ক্ষেত্রে বাস্তবে কিছু ছিল, এই ক্ষেত্রে কিন্তু বাস্তবে কোনো কিছু নাই, তারপরে কিন্তু প্রত্যক্ষণ করে। অর্থাৎ অবাস্তব উদ্দীপকের প্রত্যক্ষণকে আমরা বলছি অলীক প্রত্যক্ষণ। উদাহরণ, এখানে মজার মজার কয়েকটা উদাহরণ দিয়েছি। অনেকের ক্ষেত্রে এটা হতে পারে, যেমন আবছা অন্ধকারে একজন দেখতে পেল সাদা কাপড় পরিহিত এক মহিলা তাকে ইশারায় রাখছে, অথচ বাস্তবে সেখানে কোনো মহিলার অস্তিত্ব নেই। অথবা দেখো, কেউ শুনতে পারে ফেরেশতা তাকে ডাকছে, কিন্তু তার পাশে বসে থাকা অন্যান্য ব্যক্তিরা সেটা হলো শুনতে পারে না। তাহলে এটা হলো, এগুলো কি অলীক প্রত্যক্ষণের উদাহরণ। অলীক প্রত্যক্ষণ যে কোনো ইন্দ্রিয়ের হতে পারে, শুধু যে চোখের হতে পারে, শুধু যে কানের হতে পারে তা না, এমনকি নাকের মানে গন্ধর হতে পারে, টেস্টের হতে পারে এবং আমাদের শরীরের হতে পারে। যেমন যেমন ধরো যে কোনো ঘরের কোনো গন্ধ নেই, অথচ বেশি গন্ধ অনুভব করা, অথবা আমাদের চামড়ার নিচ দিয়ে কোনো সার পোকা হেঁটে বেড়াচ্ছে, এরকম মনে কিন্তু হতে পারে। সত্যিকার অর্থে কিন্তু এই ধরনের কোনো ঘরের মধ্যে কোনো গন্ধ নাই বা সার পোকাও কিন্তু বাস্তবে এর উপস্থিতি নাই। তাহলে এই ধরনের প্রত্যক্ষণ যখন হয়, উদ্দীপক ছাড়া যখন প্রত্যক্ষণ হয়, সেটাকে আমরা বলবো অলীক প্রত্যক্ষণ। দেখো যে অধ্যাস এবং মৌলিক প্রত্যক্ষণের মধ্যে কিছু সাদৃশ্য আছে, কিছু বৈসাদৃশ্য বা পার্থক্য আছে। আমরা প্রথমে জেনে নেই এর সাদৃশ্য কোনগুলো। তাহলে অধ্যাস এবং মৌলিক প্রত্যক্ষণ উভয়ে কিন্তু এক ধরনের ভুল। এখানে কিন্তু অবশ্যই উদ্দীপক আমাদের সামনে বা উদ্দীপক না থাকলে ভুলভাবে আমরা দেখে থাকি বা বুঝে থাকি বা প্রত্যক্ষিত করে থাকি। উভয় ঘটনায় স্বাভাবিক ঘটনা থেকে ভিন্নতর, তাই স্বাভাবিক ঘটনা কিন্তু কোনোভাবে নয়। এরপরে উভয় ক্ষেত্রে কল্পনা কাজ করে। দুই ক্ষেত্রে কিন্তু আমাদের মস্তিষ্কে কিন্তু কল্পনা কাজ করে, মস্তিষ্ক কিন্তু এখানে দুই ক্ষেত্রেই কাজ করে। আর উভয় ক্ষেত্রে নির্ভুল জ্ঞান লাভ হয় না। সত্যিকার অর্থে কিন্তু নির্ভুল জ্ঞান কিন্তু এই দুই ক্ষেত্রে আমরা লাভ করতে পারি না। এরপরে দেখো যে অধ্যাসের সাথে কিন্তু অলীক প্রত্যক্ষণের পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। আমি এখানে অনেকগুলো দেওয়ার চেষ্টা করেছি, আমরা একটা একটা করে জানার হলো চেষ্টা করি। দেখো, অধ্যাস সাধারণত স্বাভাবিক ও সুস্থ ব্যক্তির বেলায় ঘটে। তাহলে অধ্যাস আমাদের সকল স্বাভাবিক এবং সুস্থ ব্যক্তির ক্ষেত্রে কিন্তু ঘটবে। কিন্তু অলীক প্রত্যক্ষণ অস্বাভাবিক ব্যক্তি বা মানসিক ব্যতিগ্রস্ত বা মাথাশক্ত ব্যক্তির ক্ষেত্রে ঘটে কিন্তু থাকে। দেখো, অধ্যাসের বাস্তব ভিত্তি আছে, বাস্তব জীবনে এটা হয়ে থাকে, কিন্তু অলীক প্রত্যক্ষণের বাস্তব কোনো ভিত্তি নেই। আমাদের বাস্তব জীবনে কিন্তু এটা ঘটার কোনো চান্স নাই। অধ্যাসের ক্ষেত্রে সর্বদা একটা নির্দিষ্ট বাহ্যিক উদ্দীপক থাকে। তাহলে উদ্দীপক কি থাকবে? অবশ্যই বাহ্যিক হবে কিন্তু। আর অলীক প্রত্যক্ষণের ক্ষেত্রে
বাহ্যিক উদ্দীপকের কিন্তু উপস্থিতি থাকে না। দেখো, অধ্যাস প্রধানত দর্শনেন্দ্রিয়ের ক্ষেত্রে কিসের ক্ষেত্রে ঘটে থাকে? চোখ দিয়ে দেখার ক্ষেত্রে। চোখের ক্ষেত্রে সাধারণত বেশিরভাগ অধ্যাসগুলো ঘটে থাকে। কিন্তু দেখো, অলীক প্রত্যক্ষণ কোথায় হয়? অলীক প্রত্যক্ষণ হলো যে দর্শন, শ্রবণ, স্বাদ প্রভৃতি ক্ষেত্রে কিন্তু সংঘটিত হয়। আর অধ্যাস একটা কিন্তু কি দীর্ঘমেয়াদী ঘটনা। তাহলে আজকে যে আমি ভুলটা করব, কালকেও কিন্তু আমার একই ধরনের ভুল হবে। যতই হলো আমরা অনুশীলন বারবার করি না কেন, যতই চেষ্টা করি না কেন, অন্য কেউ যতই আমাকে শেখাক না কেন, অধ্যাসের কিন্তু ঘটনা আজীবন ঘটে থাকবে। কিন্তু অলীক প্রত্যক্ষণ কি স্বল্পমেয়াদী ঘটনা। যেমন মাদকাসক্ত ব্যক্তি যদি তার যদি মাদকাসক্তি কেটে যায়, তার মধ্যে কিন্তু অলীক প্রত্যক্ষণ ঘটবে না। অথবা মানসিক ব্যতিগ্রস্ত ব্যক্তি যদি কি হয় যে ভালো হয়ে যায়, তার মধ্যে কিন্তু অলীক প্রত্যক্ষণ ঘটবে না। আরো কয়েকটা আমরা পার্থক্য দেখে নেই। দেখো, বিজ্ঞানসম্মতভাবে অধ্যাসের পরিমাপ করা যায়, কিন্তু যেহেতু অলীক প্রত্যক্ষণ মানসিক ব্যতিগ্রস্ত লোকের কল্পনা আর ঘটনা, তাই একে বিজ্ঞানসম্মত পরিমাপ করা সম্ভব নয়। তাহলে আমরা কিন্তু মূলাল্লায়ার দেখো অধ্যাস কাটে আমাদের ভুলের পরিমাণ কতটুকু হয়, আমরা খুব সুন্দরভাবে সেটা কি পরিমাপ করতে পারি। তারপরে স্লাইড ক্লিপাস বা অন্য জায়গায় কিন্তু আমরা ভুলের পরিমাণ ঠিক মতো নির্ণয় করতে পারি, কিন্তু অলীক প্রত্যক্ষণের ক্ষেত্রে কিন্তু এটা নির্ণয় করা যায় না। চিকিৎসার দ্বারা দেখো অধ্যাস পরিবর্তন করা যায় না, কিন্তু অলীক প্রত্যক্ষণ চিকিৎসার দ্বারা দূর করা যায়। দেখো, অনুশীলনের মাধ্যমে কিন্তু অধ্যাসের পরিমাণ কমানো যায়। তাহলে ভুলের পরিমাণ কিন্তু হয়তো বা একটু হলেও কমানো কিন্তু সম্ভব, কিন্তু অলীক প্রত্যক্ষণের অনুশীলনের মাধ্যমে কমানোর কোনো চান্স থাকে না। অধ্যাস কি হয়? বস্তু কেন্দ্রিক। তাহলে কোনো বস্তুর প্রতি সবারই হলো একই ধরনের ভুল হতে পারে, কিন্তু অলীক প্রত্যক্ষণ কি হয়? ব্যক্তি কেন্দ্রিক। ব্যক্তিতে ব্যক্তিতে কি হয়? পার্থক্য হয় যে এক ব্যক্তির ক্ষেত্রে অলীক প্রত্যক্ষণ ঘটতে পারে, নাও পারে। দেখো, অধ্যাস হলো সর্বজনীন, মানে সবার ক্ষেত্রে হয়ে থাকে। আর অপরপক্ষে বিভিন্ন ব্যক্তিত্বে সাধারণত বিভিন্ন ধরনের অলীক প্রত্যক্ষণ সংঘটিত হয়ে থাকে। প্রথমত হতে হবে কি মানসিক ভীতিগ্রস্ত ব্যক্তি, তাহলে কিন্তু অলীক প্রত্যক্ষণ হবে, বা মাদকাসক্ত ব্যক্তি। তাছাড়া কিন্তু অলীক প্রত্যক্ষণ হওয়ার কোনো চান্স নাই। এরপরে আমরা দেখি যে গভীরতা প্রত্যক্ষণ। এটাও কিন্তু একটা বড় আলোচিত বিষয়, মনোবিজ্ঞানী গভীরতা প্রত্যক্ষণ। কারণ হলো তোমাদেরকে আমি একটু পরেই বলছি। দেখো, উদ্দীপক বস্তুর দূরত্ব প্রত্যক্ষের নামই হলো গভীরতা প্রত্যক্ষণ। তাহলে আমরা চোখ দিয়ে যা কিছু দেখছি, যেমন আমি ল্যাপটপ কিন্তু সামনে দেখছি, অথবা তোমরা যখন আমার ক্লাসটা করছো তখন নিশ্চয়ই তোমরা মোবাইল ফোনে বা ল্যাপটপে ক্লাসটা করবা। এই যে বস্তুটাকে যে আমরা প্রত্যক্ষণ করছি, এটাই হলো গভীরতা প্রত্যক্ষণ। কোনো বস্তুর প্রত্যক্ষণকারীর নিকট থেকে দূরে নিকটে অবস্থিত সে জ্ঞান লাভ করার নামই হলো গভীরতা প্রত্যক্ষণ। তাহলে আমার কাছ থেকে একটা বস্তু, একটা আম গাছ বা একটা বাড়ি কতটুকু দূরে আছে, সেই সম্পর্কে যদি আমরা জ্ঞান লাভ করতে পারি, সেটাই আমাদের গভীরতা প্রত্যক্ষণ। অবশ্য গভীরতা প্রত্যক্ষণ বলতে আমরা কোনো সময় ঘনত্ব বা উচ্চতাকেও বুঝে থাকি, এটা হলো তৃতীয় মাত্রা। দেখো, যদি আমি এই বইটার কথা বলি, এই বইটার কিন্তু তল আছে, ধরে নিই যে তল আছে দুইটা, একটা হলো দৈর্ঘ্য, একটা হলো প্রস্থ। কিন্তু গভীরতা প্রত্যক্ষণ বলতে বোঝায় যে এর হলো উচ্চতা, মানে তৃতীয় মাত্রা। তৃতীয় মাত্রাকে আমরা বলতেছি যে গভীরতা প্রত্যক্ষণ। একটা সংজ্ঞা জেনে নেই। দেখো যে অক্ষিপটের দ্বিমাত্রিক ছবি দ্বারা বস্তুজগৎ সম্পর্কে ত্রিমাত্রিক ধারণা লাভ করার যে প্রক্রিয়া বা পদ্ধতি, তাকে আমরা গভীরতা প্রত্যক্ষণ বলছি। এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে যে অক্ষিপটের দ্বিমাত্রিক ছবি। তাহলে আমরা চোখ দিয়ে যা দেখি, মস্তিষ্কে যা যায়, সেটা কিন্তু দ্বিমাত্রিক, মানে এর দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, উচ্চতা কিন্তু নেই। তারপরেও কিন্তু আমরা কি করতেছি? ত্রিমাত্রিক কিন্তু ছবি আমরা কিন্তু দেখছি। এটাই হলো কি বহুদিন থেকে কিন্তু এটাই হলো সমস্যা ছিল মনোবিজ্ঞানীদের কাছে, যে কি করে আমরা দ্বিমাত্রিক আমাদের ছবি দ্বারা কিভাবে আমরা একটা জিনিসের ত্রিমাত্রিক, একটা বস্তুর ত্রিমাত্রিক ধারণা লাভ করতে পারি। তো দেখো যে এক্ষেত্রে আমি বলবো যে বর্তমানে মনোবিজ্ঞানীরা এর সহজ সরল ব্যাখ্যা উপস্থাপন করেছেন।
যে পৃথিবী সম্পর্কে আমরা যে জ্ঞান বা অভিজ্ঞতা লাভ করি সেটাকে আমরা বিচার বিশ্লেষণ করে আমরা ত্রিমাত্রিক বস্তু কিন্তু সেটা কিন্তু ভাবতে পারি। যেমন দৈর্ঘ্য প্রস্থ নিয়ে কি হয়, একটা তল হয়। তো এরকম যদি আমরা 6টা তল কল্পনা করতে পারি তাহলে কিন্তু আমরা একটা ঘন বস্তু কল্পনা করতে পারবো। দেখো তাহলে কি হলো যে আমরা হলো বিচার বিশ্লেষণের মাধ্যমে আমাদের মস্তিষ্ক দ্বিমাত্রিক ছবি থেকে কিন্তু ত্রিমাত্রিক ছবি সম্পর্কে জানতে পারে, এবং এই ত্রিমাত্রিক ছবি সম্পর্কে জানার ব্যাপারটাই হলো আমাদের গভীরতা প্রত্যক্ষণ। দেখো গভীরতা প্রত্যক্ষণের ক্ষেত্রে হলো আমরা 3 ধরনের সংকেত ব্যবহার করি। কিছু কিছু বইয়ে তোমরা 2 ধরনের সংকেত পাবা। একটা হলো একচক্ষুমূলক বা একচক্ষু বিশিষ্ট সংকেত, দ্বিচক্ষু বিশিষ্ট বা দ্বিচক্ষুমূলক সংকেত এবং অচক্ষুমূলক সংকেত। এখন আমরা দেখি যে একচক্ষু বিশিষ্ট সংকেত, তাহলে এক চোখ দিয়ে যেসব সংকেত ব্যবহার করে বস্তুর দূরত্ব প্রত্যক্ষণ করা হয় তাকে একচক্ষু বিশিষ্ট সংকেত আমরা বলছি। অবশ্য একচক্ষু বিশিষ্ট সংকেতগুলো যে শুধু এক চোখের দ্বারা ব্যবহৃত হয় তা নয়, দু চোখ দিয়ে দেখার সময় এই সংকেত কিন্তু উপস্থিত থাকে। তোমরা আবার ভুল করতে যাইও না যে একচক্ষুমূলক সংকেত বলছি বলেই আমরা হলো এক চক্ষু দিয়ে দেখব, তা কিন্তু নয়। তাহলে এগুলো কিন্তু আমরা যখন দুই চোখ দিয়ে, আমি কিন্তু এখন দুই চোখ দিয়ে দেখছি, দুই চোখের ক্ষেত্রে কিন্তু এই একচক্ষু বিশিষ্ট সংকেতগুলো কার্যকর থাকে। দেখো উদাহরণস্বরূপ যদি বলতে পারি যে শব্দের গতি বা উৎসমূল কোথায় থেকে শব্দটা আসছে, যদি এটা আমি শুনতে চাই তাহলে কি হবে, যে দুই কানের কিন্তু প্রয়োজন হয়। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এক কানটা এইভাবে দিয়েও কিন্তু আমরা বুঝতে পারি, কিন্তু গভীরতা প্রত্যক্ষণের ক্ষেত্রেও কি হয়, সেই রকম কিন্তু দুই চোখের প্রয়োজন কিন্তু পড়ে। পরে উদাহরণ আছে, উদাহরণ দিয়ে আরো এটা পরিষ্কার আমরা হতে পারবো। দেখো বস্তুর উপস্থাপন, বস্তুর উপস্থাপনের উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে কার গভীরতা কতটুকু, মানে কার দূরত্ব কতটুকু, কোন বস্তুটা কত দূরত্বে আছে। তো একটি বস্তু যখন আরেকটি বস্তুকে আংশিকভাবে আড়াল করে রাখে তখন সেই বস্তুটি সম্পূর্ণ দেখা যায়, সেটা সামনে থাকে। আর যেটা আংশিকভাবে দেখা যায় বা আরেকটা বস্তুর আড়ালে থাকে সেটা কিন্তু পিছনে থাকে। তাহলে তোমরা এখন বলো ত্রিভুজ, বৃত্ত আর চতুর্ভুজ কোনটা হলো আমাদের কাছাকাছি আছে? অবশ্যই ত্রিভুজ, ত্রিভুজ আমাদের কাছাকাছি আছে। আর কোনটা দূরে আছে? এই চতুর্ভুজ বা বর্গক্ষেত্রটা হলো সবচেয়ে দূরে আছে, কারণ চতুর্ভুজকে আড়াল করেছে বৃত্ত, আর আর হলো বৃত্তকে আড়াল করেছে ত্রিভুজ। এরপরে আমরা দেখি সমান্তরাল রেখার আপাত মিলন। দেখো দুটি সমান্তরাল রেখা সত্যিকার অর্থে কোনো সময় কিন্তু মিলিত হতে পারে না। আচ্ছা আমাদের যে ট্রেন লাইন আছে, রেল লাইন আছে, সেগুলো কি জীবনে মিলিত হয় দুটো লাইন একসাথে? না। কিন্তু আমরা যদি যেখানে সোজা রেল লাইন সোজা দূরে যদি তাকাই মনে হবে যে অনেক দূর গিয়ে দুটো রেল লাইন মনে হয় একসাথে হয়ে গেছে। তাহলে যে স্থানে তারা মিলিত হয়েছে বলে মনে হয় ওই স্থানটা কি আমাদের সবচাইতে হলো দূরে, আর যে স্থানটা সবচাইতে বেশি হলো প্রস্থ মনে হয় সেটা আমাদের কাছে সবচাইতে হলো কি কাছে। এরপরে আকাশ ও পৃথিবীর আপাত মিলন। দেখো যে সত্যিকার অর্থে আকাশ ও পৃথিবী কোনোভাবেই হলো মিলিত হতে পারে না। তারপরেও যখন আমরা মাঠে যাই, মাঠ থেকে যখন আমরা অনেক দূরে দিগন্তে তাকাই তখন আমরা দেখতে পারি যে মনে হয় আকাশ ও পৃথিবী একই সাথে হলো মিলে গেছে। তো খোলা মাঠে দাঁড়িয়ে যে কোনো দিকে দৃষ্টিপাত করলে দেখা যায় যে বহু দূরে দিগন্ত রেখা আকাশ ও মাটি যেন মিলিত হয়েছে। ওই স্থানে আকাশ নিচু হয়ে মাটিতে এসে মিলিত হয়েছে বলে মনে হয়, এবং ওই স্থানটি প্রত্যক্ষণকারীর নিকট থেকে অনেক দূরে। তাহলে যে জায়গাটা আমাদের মনে হবে যে ওই আকাশ মাটিতে নেমে পড়ছে, ওই স্থানটি হলো আমাদের থেকে সবচাইতে কিন্তু দূরে। এরপরে আমি আপেক্ষিক স্পষ্টতা, বস্তুর স্পষ্টতা এবং অস্পষ্টতা লক্ষ্য করে দূরত্ব প্রত্যক্ষণ কিন্তু করা যায়। যেসব বস্তু নিকটবর্তী সেগুলো আমাদের কাছে স্পষ্ট মনে হবে, আর যেগুলো আমাদের কাছ থেকে অনেক দূরে সেগুলো কিন্তু আমাদের কাছে অস্পষ্ট মনে হবে। বস্তু যত বেশি নিকটবর্তী হবে তত বেশি তার খুঁটিনাটি বিষয় লক্ষ্য করা যায়। আর পক্ষান্তরে মানে অন্যদিকে যে বস্তুগুলো অপেক্ষাকৃত ঝাপসা এবং অস্পষ্ট থাকে সেগুলো কিন্তু সবচেয়ে দূরে থাকে। তাহলে এরকম হলো স্পষ্টতার উপর ভিত্তি করে আমরা কোনটা কাছে এবং কোনটা হলো দূরে মানে গভীরতা প্রত্যক্ষণ আমরা করতে পারি।
এরপরে হলো আলো ছায়া। এবং কোনো সমতলের ক্ষেত্রের উপর যদি আলোক রশ্মি পড়ে তবে তার কিছু অংশ উজ্জ্বলভাবে দৃষ্ট হয় আর বাকি অংশ থাকে ছায়া ঘন। যে অংশটুকু আলো পড়ে সেটা হলো আমাদের কাছাকাছি মনে হয়, আর যেটা হলো ছায়া পড়ে সেটা আমাদের কাছ থেকে দূরে মনে হয়। দেখো, এ পাশে দেখো আর এ পাশে দেখো, দুইটাই কিন্তু একই ব্যাপার, কোনো পার্থক্য কিন্তু নাই। একটা সাদা পেজ আছে, সাদা পেজের উপর আছে, জাস্ট এর হলো নিচের দিকে শ্যাডো করে দেওয়া হয়েছে, উপরের দিকে হলো একটু বেশি লাইট করা হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে উপরের দিকে হলো শ্যাডো করা হয়েছে আর নিচের দিকে লাইট করে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে কি মনে হলো আমাদের কাছে? মনে হলো এগুলো গর্ত, মানে আমাদের কাছ থেকে একটু দূরে আছে। আর এগুলো কি, এগুলো হলো দেখো যে শুধু লাইট শ্যাডোর কারণে মনে হচ্ছে যে একটু উঁচু হয়ে গেছে, মানে আমাদের দিকে আছে। তাহলে আলো ছায়ার উপর ভিত্তি করেও আমরা কিন্তু খুব সহজেই বলতে পারি কোন জিনিসটা দূরে এবং কোন জিনিসটা কাছে আছে। এরপরে দেখো আপেক্ষিক গতি। আপেক্ষিক গতি থেকেও কিন্তু আমরা হলো বুঝতে পারি, যেমন কোনো চলমান যানবাহন থেকে স্থিতিশীল বস্তুর আপাতক গতির দিক বিচার করে তার দূরত্ব সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। এই উদাহরণটা কিছুক্ষণ আগেও দিয়েছি। দেখো, দ্রুতগামী রেলগাড়িতে বসে বাইরের দিকে তাকালে দেখা যায় নিকটবর্তী গাছপালা, ঘরবাড়ি, টেলিগ্রাফের খুঁটি ও অন্যান্য স্থিতিশীল বস্তুগুলো যেন ট্রেনের বিপরীত দিকে ছুটে চলছে। কিন্তু দূরে যে গ্রামটা আছে, বাড়িঘর আছে, সেগুলো দেখা যায় যে কি দেখা যায় যে ট্রেনের সাথে একই দিকে চলছে। তাহলে যে জিনিসটা দ্রুত হলো ট্রেনের পিছন দিকে যাবে সেটা হলো ট্রেনের কাছাকাছি আছে, আর দূরের যে গ্রামটা মানে ট্রেনের সাথে চলে সেটা কিন্তু ট্রেন থেকে সবচেয়ে হলো অনেক দূরে। এটাই হলো আপেক্ষিক গতির সাহায্যে গভীরতা প্রত্যক্ষণ করা। দেখো, বস্তুর আপেক্ষিক আকার, আকারের তারতম্য অনুসারেও বস্তুর দূরত্ব বোঝা যায়। যেমন আকার অপেক্ষাকৃত ছোট মনে হলে তার দূরে অবস্থিত বলে ধরা হয়, অন্যদিকে বড় আকারের বস্তু প্রত্যক্ষণকালীন নিকটবর্তী থাকে। দেখো, একই আকারের দুটো বস্তুর মধ্যে যেটা বড় দেখা যায় সেটা একটু নিকটে, আর সেটা ছোট দেখায় সেটা হলো অনেক দূরে। দেখো, আমরা ঘুড়ি উড়াই, ঘুড়ি যখন হলো দেখবা যে ঘুড়ি আস্তে আস্তে ছোট হয়ে যাবে, ছোট হবে, সাইজ কিন্তু একই, ঘুড়ির সাইজ তো আর ছোট হয় না, কিন্তু সাইজ যখন ছোট হয়ে যাবে আমাদের কাছে মনে হবে ঘুড়িটা অনেক দূরে, আর যখন সাইজ আস্তে আস্তে বড় হবে ঘুড়িটা আমাদের কাছাকাছি আসবে। দেখো, এখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আর পিছনে হলো কি আইফেল টাওয়ার, বিখ্যাত আইফেল টাওয়ার। মনে হচ্ছে যে আইফেল টাওয়ার এই হলো মেয়েটার চেয়ে ছোট। কেন আইফেল টাওয়ার এত লম্বা হওয়ার কারণে ছোট কেন? আইফেল টাওয়ার অনেক দূরে অবস্থিত এবং মেয়েটা হলো অনেক সামনে অবস্থিত। এই এভাবে হলো বস্তুর আকৃতি আকার দিয়েও আমরা দূরত্ব প্রত্যক্ষণ করতে পারি। এরপরে দেখো আপেক্ষিক উচ্চতা। যদি একই ভূমিতে সমান উচ্চতা বিশিষ্ট অনেকগুলো জিনিস থাকে, দেখো 1 2 3 4 5, দেখো অনেকগুলো আছে, যেটা হলো সবচেয়ে নিচু দেখায় সেটা হলো দূরে, আর যেটা হলো সবচেয়ে উঁচু দেখাবে সেটা হলো প্রত্যক্ষণকারীর কাছে থাকে। এভাবে একই আকারের দুটি বস্তুর উচ্চতার তারতম্য প্রত্যক্ষণের মাধ্যমে বস্তুর দূরত্ব প্রত্যক্ষণ করা কিন্তু হয়। মসৃণতার পার্থক্য, আসলে যেখানে হলো দেখা যাবে যে অধিক বেশি মসৃণ সেটা হলো অনেক দূরে থাকবে, আর যেখানে দেখবে যে এবড়ো থেবড়ো সবচেয়ে বেশি সেই অংশটা কিন্তু আমাদের কাছাকাছি থাকবে। এটাই আমাদের মসৃণতার পার্থক্যের মাধ্যমে আমরা কিন্তু দূরত্ব প্রত্যক্ষণ করতে বা গভীরতা প্রত্যক্ষণ করতে পারি। এবার আমরা দ্বিচক্ষু বিশিষ্ট সংকেতগুলো জেনে নিব। তাহলে 1 নম্বর ছিল একচক্ষু বিশিষ্ট সংকেত, আর 2 নম্বর হলো দ্বিচক্ষু বিশিষ্ট সংকেত। দুই চোখের সাহায্যে যে সমস্ত সংকেত ব্যবহার করে বস্তুর দূরত্ব প্রত্যক্ষণ করা হয় তাদেরকে দ্বিচক্ষু বিশিষ্ট সংকেত বলে। অবশ্যই একচক্ষু বিশিষ্ট সংকেতগুলো দুই চোখের দ্বারা ব্যবহার করা গেলেও দ্বিচক্ষু বিশিষ্ট সংকেতগুলো এক চোখের দ্বারা ব্যবহার করা সম্ভব নয়। তাই দ্বিচক্ষু বিশিষ্ট আমরা 3টে এখানে সংকেত করব, যেগুলো এক চোখের দ্বারা কিন্তু ব্যবহার করা কোনোভাবেই সম্ভব নয়। কেননা এই সংকেতগুলো ব্যবহার করতে গেলে একই সঙ্গে দুই চোখকে কাজে লাগাতে হয়। তাহলে আমরা দেখে নেই কি কি আছে এখানে। চক্ষু লেন্সের অভিযোজন বা হলো অভিসার। দেখো যে অক্ষিমুকুরের পরিবর্তন ঘটিয়ে চোখ বস্তুর প্রতি দৃষ্টি নিক্ষেপ করে, ফলে বস্তুর ছায়া স্পষ্টভাবে অক্ষিপটের উপর হলো পড়ে। আচ্ছা,
কোনো বস্তুকে প্রত্যক্ষ করার সময় অক্ষিমুখে এমনভাবে বাঁকানো হয় যাতে বস্তুটি দেখা যায়। তাহলে দেখো, যদি আমি বলি এই বইটা হলো আমার সামনে আছে, ঠিক আছে, তাহলে আমি কিন্তু কি করব, এই চোখ থেকে এখানে একটা দৃষ্টি, এই চোখ থেকে কিন্তু এখানে আমরা একটা দৃষ্টি কিন্তু দেব। সেই জন্য কিন্তু আমি কি করতে পারবো, এটার একটা দৈর্ঘ্য প্রস্থ ছাড়াও কিন্তু তৃতীয় মাত্রা ভালোভাবে বুঝতে পারবো। এক চোখের সাহায্যে কিন্তু শুধু একদিকেই দেখা সম্ভব, তোমরাও কিন্তু পরীক্ষা করতে পারো। এক চোখের সাহায্যে একদিকে দেখা সম্ভব, কিন্তু দুই দিকে কিন্তু দেখা সম্ভব না। কিন্তু দুই চোখ যদি আমরা কিন্তু দেখো একসাথে যদি খোলা রাখি, বইটার এই পিঠ এবং ও পিঠ দুই পিঠে কিন্তু আমরা হলো ভালো করে দেখতে পারবো। এটাই হলো অভিযোজন বা হলো অভিসার। এরপর দেখো অক্ষিপটে প্রতিফলিত ছবির পার্থক্য। এক চক্ষু বিশিষ্ট ব্যক্তি ডানে এবং বামে মাথা ঘুরিয়ে কোনো বস্তুর সামান্য পার্থক্য বিশিষ্ট দুটি প্রতিকৃতি গণনা করতে পারে। তাহলে এক চোখের সাহায্যে কিন্তু আমরা বুঝতে পারতাম। দেখো এক চোখের সাহায্যে একবার এইদিকে হেলে দেখলাম, একবার এইদিকে হেলে দেখলাম, তারপরেও কিন্তু আমি মাত্রা কিন্তু দেখতে পারবো। কিন্তু দ্বিচক্ষুর ক্ষেত্রে এভাবে মাথা কিন্তু হেলিয়ে ঘুরিয়ে দেখার কোনো প্রয়োজন পড়ে না। দেখো আমাদের দুই চোখের মাঝে কিন্তু 2.5 ইঞ্চি পার্থক্য। তাহলে এই জায়গা থেকে এই জায়গার মধ্যে আমাদের আছে 2.5 ইঞ্চি পার্থক্য। এই ফাঁক থাকার দরুনেই কিন্তু আমরা কিন্তু এপাশ এবং এপাশ, বইয়ের এপাশ এবং এপাশ দুই পাশ আমরা কিন্তু ভালোভাবে দেখতে পারি। অবশ্য অনেক দূরের বস্তু হলে আমরা কিন্তু এই কাজটা অত কাজে লাগাতে পারি না, সেই জন্যই আমরা কিন্তু ত্রিমাত্রিক ছবি দেখতে পারি। এরপরে দেখো যে অভিযোজন। চোখ কি করতে পারে, মাংসপেশি, ক্যামেরার কি করি, লেন্স আমরা ঘুরিয়ে নেই, লেন্স ঘুরিয়ে সামনে পিছনে স্পষ্ট অনেক কিছু করতে পারি, ঠিক মতো ছবি তুলতে পারি। আমাদের চোখ কিন্তু একই কাজ করে। এই মাংসপেশিগুলোর সাহায্যে ভালো করে তাকাই, এইভাবে তাকাই, যে কোনো ভাবে তাকিয়ে কি করতে পারি, আমরা কিন্তু একটা ছবি, দূরের বস্তু যেমন দেখতে পারি, কাছের বস্তু কিন্তু আমরা ভালো করে দেখতে পারি। এটাই হলো চক্ষুর অভিযোজন। এরপরে দেখো আমরা আসি অচক্ষুমূলক সংকেত। এগুলো চক্ষুমূলক সংকেত ছিল। এবার অচক্ষুমূলক সংকেত, যে বাকি ইন্দ্রিয় যেগুলো আছে সেগুলোর মাধ্যমেও কিন্তু আমরা গভীরতা সম্পর্কে টের পেতে পারি। যেমন শ্রবণমূলক, কানে শোনার মাধ্যমেও কিন্তু আমরা বুঝতে পারি কত দূর থেকে শব্দটা আসতেছে, কত দূর থেকে। ওকে। স্পর্শ সংকেত, দেখো যে একটা জিনিস গভীর আছে কিনা আমরা কিন্তু হাত দিয়ে করতে পারি। তোমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখতে পারবা, যারা হলো অন্ধ, কখনো হলো চোখ দিয়ে দেখেনি, তারা কিন্তু টাকা কিন্তু খুব ভালো করে গুনতে পারে এবং কোনটা কত টাকার নোট সেটা কিন্তু বুঝতে পারে। কেমন করে? তারা কিন্তু স্পর্শ অনুভূতির মাধ্যমে গভীরতা বুঝতে পারে এবং টাকার সাইটে যে কোনো অল্প কোনো সামান্য গভীরতা আছে তার মাধ্যমে টাকা তারা গুনে। এবং ঘ্রাণ, টেস্ট বা ঘ্রাণ, এর মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু জিনিস সম্পর্কে ভালো করে জানতে পারি। এটা কিসের টেস্ট, এটা কিসের গন্ধ। যেমন দেখবে যে অনেক প্রাণী এই ঘ্রাণ বা টেস্টের সাহায্যে অনেক কিছুই কিন্তু বুঝে ফেলে এবং কুকুরগুলো অপরাধী কিন্তু চিহ্নিত করতে পারে। দেখো এরপরে প্রত্যক্ষণে অপরিবর্তিত বা স্থিরতা। প্রত্যক্ষণের দুটি প্রধান বৈশিষ্ট্য, একটা হলো অমনীয়তা। দেখো বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন সময়ে একই প্রতিপক বস্তুর প্রত্যক্ষণ বিভিন্ন রকম হতে পারে, কারণ একই বস্তু বিভিন্ন সময়ে পর্যবেক্ষণ করলে তার প্রতি আমাদের প্রতিক্রিয়া ভিন্ন রকম হয়। দেখো একই বস্তু আজকে আমরা যেভাবে দেখবো, মন মেজাজ খারাপ থাকলে কিন্তু একইভাবে আমরা দেখবো না, ভিন্ন রকম ভাবে কিন্তু দেখি। আবার দেখো আমাদের পিছনের পটভূমিও যদি আমরা চেঞ্জ করে ফেলি, তারপরেও কিন্তু এই প্রত্যক্ষণ কিন্তু আমাদের ভিন্ন রকম হয়। তারপরেও বলি, যতই যা কিছু চেঞ্জ হোক না, আমার মন মেজাজ চেঞ্জ হোক, এটা চেঞ্জ হোক, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হোক, যা কিছু চেঞ্জ হোক না কেন, তারপরেও তাদের নিজস্ব বৈশিষ্ট্যে আমরা কিন্তু প্রত্যক্ষণ করতে অভ্যস্ত। এই যে প্রত্যক্ষণ করতে অভ্যস্ত, এটাই হলো প্রত্যক্ষণের অপরিবর্তনীয়তা বা হলো স্থিরতা। মানে একইভাবে প্রত্যক্ষণ করার নামই হলো প্রত্যক্ষণের স্থিরতা। এরপরে দেখো আমরা এটা আবার 3 প্রকার, একটা হলো আকারের অপরিবর্তনীয়তা, তারপরে উজ্জ্বলতার, আর একটা হচ্ছে আকৃতির। তো আকারটা বলি, যে আকার বলতে হলো যে দূরত্বের। তাহলে দূর থেকে একটা জিনিস দেখলে কি হয়, দূর থেকে একটা জিনিস দেখলে সেটাকে ছোট মনে হয়, কাছে আসলে কি মনে হয়, এটাকে হলো বড় মনে হয়। কিন্তু সত্যিকার অর্থে কি তাই মনে হয়?
তুমি তোমার ভাইকে বা বোনকে যত দূরেই দেখো না কেন, তাকে কি তোমাকে তাকে কি তুমি কোনো সময় 1 ফুট 2 ফুট দেখেছো? জীবনে না। ও যে 6 ফুট, তুমি কিন্তু আজীবন 6 ফুটেই দেখেছো, যত দূরে থাক না কেন। ওকে, তাহলে দেখো বিভিন্ন অবস্থা বা বিভিন্ন দূরত্বে অক্ষিপটে প্রতিফলিত পরিচিত বস্তুর আকার পরিবর্তন ঘটলেও প্রত্যক্ষণে তার আকারের কোনো পরিবর্তন ঘটে না। শুধু পরিচিত নয়, অপরিচিত বস্তুর আকারেও প্রত্যক্ষণে একই নিয়ম প্রযোজ্য। তাহলে পরিচিত হোক বা অপরিচিত হোক, সেটা কিন্তু বড় ব্যাপার নয়। তা প্রত্যক্ষণের দৃষ্টিকোণের সূত্র অনুযায়ী উদ্দীপক বস্তু যতদূর থাকবে তা আকারে তত ছোট দেখাবে। কারণ বস্তু দূরে সরে গেলে অক্ষিপটে প্রতিফলিত তার প্রতিকৃতি আনুপাতিক হারে ছোট হয়। এটাকে এমাটাসের সূত্র বলে। তাহলে দেখো, এই এই বইটার সাথে আমার যে কোণ, চোখের যে কোণ তৈরি হয়েছে, ওকে, তাহলে দূরে গেলে এটাকে যদি অনেক দূরে যায়, সেটা কিন্তু কোণ কিন্তু ছোট তৈরি হবে। তার মানে আমার মস্তিষ্কে তার কিন্তু প্রতিকৃতি আস্তে আস্তে ছোট হবে। তারপরেও সত্যিকার অর্থে যতই ছোট হোক না কেন, তারপরেও সেটাকে কোনোভাবেই ছোট কিন্তু আমার কিন্তু মস্তিষ্ক ধরবে না। তাহলে এটাই হলো আকারের অপরিবর্তনীয়তা। এরপরে গঠনের অপরিবর্তনীয়তা। দেখো যে মানে একটা হলো চেয়ারকে আমরা যেভাবেই রাখি না কেন, যা কিছুই করি না কেন, উল্টিয়ে রাখি, একটা চতুর্ভুজকে যেভাবেই আমরা কাত করে রাখি, যে কোনো করে রাখি না কেন, ওটা কিন্তু আমাদের কাছে চেয়ার চেয়ারই মনে হয়, বা ঘনবস্তু ঘন বস্তুই মনে হবে। তাহলে গঠন স্থিরতা প্রত্যক্ষণের কোনো তিন মাত্রা বিশিষ্ট বস্তুকে বাঁকানো কাত বা অন্য কোনো অবস্থায় একই গঠন বিশিষ্ট দেখায়। তাহলে যে একই গঠন বিশিষ্ট দেখাচ্ছে, এটাকে বলতেছি আমরা গঠনের অপরিবর্তনীয়তা। এরপরে দেখো উজ্জ্বলতার অপরিবর্তনীয়তা বা স্থিরতা। যে কোনো বস্তুকে উজ্জ্বল আলোকে উপস্থাপন করা হোক না কেন, তার নিজস্ব উজ্জ্বলতার কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। আলোর মাত্রা তীব্রই হোক বা হালকাই হোক না কেন, তা আমরা কিন্তু একই মতো দেখে থাকি। যেমন একটা হলো আমাদের সাদা রঙের বাড়ি আছে, সেই বাড়িটা যেরকম রঙই তুই সাজায় নাও কেন, তোমার কাছে যে সাদা ছিল ওই সাদাই কিন্তু লাগবে। আর বরফ খণ্ডকে তুমি যে আলোতেই দেখো না কেন, সবসময় ওটাকে কিন্তু সাদাই লাগবে। আর প্রত্যক্ষণের নির্বাচনমুখিতা, এটাই হলো মনোযোগ। আমরা পরের চ্যাপ্টারে হলো এটাই আলোচনা করার চেষ্টা করব। প্রত্যক্ষণের সময় আমরা অসংখ্য ঘটনার সম্মুখীন হয়ে থাকি। এসব ঘটনার মধ্যে থেকে একটি নির্দিষ্ট মুহূর্তে একটি ঘটনাকে বাছাই বা নির্বাচন করে প্রত্যক্ষণ করি। অসংখ্য উদ্দীপকের মধ্য থেকে একটি উদ্দীপককে প্রত্যক্ষণ করাকে প্রত্যক্ষণের নির্বাচনমুখিতা বলে। আর প্রত্যক্ষণের এরূপ নির্বাচনমুখিতা হলো মনোযোগ। তো পরবর্তী চ্যাপ্টারে আমরা এই মনোযোগ সম্পর্কে আলোচনা করব। আমরা একদম ক্লাসের শেষে চলে এসেছি। আমরা হলো এই বিষয়গুলো হলো জানতে পারলাম। আর তোমরা এই এই হলো বইগুলো থেকে আরো ভালোভাবে হলো জানতে পারো, পড়াশোনা করতে পারো। গভীরে পড়তে গেলে তোমরা ইন্টারনেটে সার্চ দিতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার সাথে থাকার জন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে এবং পরবর্তী ক্লাসগুলো আমার করবে। তো সেই পর্যন্ত ভালো থাকো। টাটা, বাই বাই।